আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ধ্বনিতত্ত্বের বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি এই ধ্বনিতত্ত্ব নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক রকম ভয় ভীতি কাজ করছে। তোমরা বইটা ভালোভাবে পড়ার পর যদি এই প্রশ্নোত্তরের আলোচনাগুলো শুনতে থাকো বা প্রশ্নোত্তর নিয়ে যে বিভিন্ন ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো দেখো, তাহলে মনে হয় জিনিসটা কিন্তু তোমাদের অনেকটা আয়ত্ত হবে। তো আমি বলবো যে অল্প অল্প জায়গাগুলো দেখো, ভালোভাবে বোঝো এবং কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিচ্ছি বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো একটুখানি বেশি করে মন দিয়ে পড়ো। তো চলো আজকের আলোচনায় যাওয়া যাক। দেখো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? শব্দধ্বনি নাকি বাগধ্বনি নাকি বর্ণগুচ্ছ নাকি শব্দগুচ্ছ? কোনটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অবশ্যই করে বাগধ্বনি। 2 নম্বর প্রশ্নে চলে আসছি। ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় প্রতিটি ধ্বনিকে আলাদা খণ্ড হিসাবে ধরা হয়, শব্দ হিসাবে নাকি বর্ণ হিসাবে নাকি অক্ষর হিসাবে? খণ্ড হিসাবে ধরে নেওয়া হয়। ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় প্রতিটি ধ্বনিকে আলাদা খণ্ড হিসাবে ধরে নেওয়া হয়। আচ্ছা, খণ্ড ধ্বনির অন্য নাম কি? খণ্ড ধ্বনির অন্য নাম হলো বিভাজ্য ধ্বনি, তাই তো? বিভাজ্য মানে যাকে ভাঙা যায়, আর অবিভাজ্য মানে ভাঙা যায় না। তাহলে খণ্ড ধ্বনির অন্য নাম বিভাজ্য ধ্বনি। পরবর্তী প্রশ্ন, ভাষা বিজ্ঞানের 2টি শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়। তার একটি ধ্বনিবিজ্ঞান, বর্ণতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি শব্দার্থতত্ত্ব? অন্যটি ধ্বনিতত্ত্ব। একটি ধ্বনিতত্ত্ব, অন্যটি কি? ধ্বনি বিজ্ঞান। বাগধ্বনি প্রধানত কয় ধরনের? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের নাকি 5 ধরনের? বাগধ্বনি 2 ধরনের, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো ড্যাশ 2টি ভাগ। কিসের 2টি ভাগ? বিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনির ভাগ, তাই তো? যুক্ত ধ্বনি, মৌলিক ধ্বনি, যুগ্ম ধ্বনি না বিভাজ্য ধ্বনি? বিভাজ্য ধ্বনির ভাগ হলো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই ধরনের ছোট ছোট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর এই বিষয়ে তোমাদের যদি কারোর অসুবিধা থেকে থাকে, চ্যানেলে কিন্তু ধ্বনিতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে। সেইখান থেকে তোমরা তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারো। যেখানটা একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলো তোমরা সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। আর তারপর বলবো যে এই প্রশ্নোত্তরের আলোচনাগুলো শুনলে তোমাদের সেখান থেকে আরও দেখবে তোমরা নিজেদের বুঝতে পারবে, যাচাই করে নিতে পারবে যে তোমার প্রস্তুতিটা ঠিক কতটা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ড্যাশ অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ। অবিভাজ্য ধ্বনি বলতেই আমাদের মাথায় আসবে কি? আমরা বলেছিলাম শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ, এইগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনি। তাহলে এখানে কোনটা আছে? জ্যোতি আছে। তাহলে জ্যোতি হচ্ছে অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ, তাই তো? পরবর্তী যে প্রশ্নটা, সামনে অবস্থিত উচ্চ সংবৃত ধ্বনি কোনটি? এক্ষেত্রে আমি বলবো, এই যে দেখো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেই স্ক্রিনের ওপর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ছকটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে? মানে এটা জোর গলায় বলা যেতে পারে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এবার যদি কোনো কারণে না আসে সেটা আলাদা বিষয়, কিন্তু এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা না একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। সেটা এদিক ওদিক করে দিতে পারে, কিন্তু দেখো কিভাবে প্রশ্ন আসতে পারে। যে সামনে অবস্থিত উচ্চ সংবৃত ধ্বনি কোনটি? অবশ্যই করে হ্রস্বই হবে তার উত্তর। নিম্নে অবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? নিম্নে অবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি বলেছে, কেন্দ্রীয় স্বরধ্বনি বললেই আমরা বলবো আ। আচ্ছা, আ একটি পূর্ণ ড্যাশ স্বরধ্বনি, কি হবে? পূর্ণ বিবৃত স্বরধ্বনি। তাহলে বুঝতে পারছো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমাদেরকে কিন্তু এখানটা একটুখানি ভালোভাবে মনে রাখতে হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এখানে তো সমস্ত প্রশ্ন আলোচনা করা সম্ভব নয়, কিন্তু তোমাদেরকে যেই অংশগুলো বলে দিচ্ছি বা যেই অংশগুলো ধরিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমাদেরকে বুঝে কিন্তু বাকি অংশগুলো পড়ে ফেলতে হবে বা মাথায় রাখতে হবে। যাচ্ছে তাহলে এইভাবেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো
একটাই কথা বারবার বলবো যে তোমরা এটা নিয়ে একদম ভাববে না যে তোমরা প্রথম বছর পরীক্ষা দিচ্ছ, তোমাদের টেনশন, ভয় অনেক কিছু মাথার মধ্যে আসতে পারে, কিন্তু তোমরা এটাও মনে রাখবে যে তোমরা যেভাবে নিজেদেরকে তৈরি করছো সেই তৈরি করাটা কিন্তু যথার্থ হচ্ছে কিনা সেটা এখন তোমরা যাচাই করে নিতে পারছো। তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নিতে পারছো। ফলে সেই জায়গাটা নিজেটা এমনভাবে তৈরি করো যে যেভাবেই পরীক্ষা হোক না কেন আমি যাতে আমার বেস্টটা দিতে পারি, আমি যাতে 40-এ 40 পেতে পারি। পরবর্তী প্রশ্নে চলে আসি, 11 নম্বর প্রশ্ন। উচ্চারণ স্থান অনুযায়ী অ ধ্বনিটি কি? উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য নাকি সম্মুখ? দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা আগের ছকটা, সেই ছক অনুযায়ী অ হলো নিম্ন মধ্য ধ্বনি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, একটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। আচ্ছা, এই ধরনের প্রশ্ন এলেই অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ তোমরা কিন্তু মনে মনে একটা জিনিস ভেবে নেবে। এক্ষেত্রে অনেক সময় তোমাদের অনেকের গুলিয়ে যায়, আমি সবার কথা বলছি না, যাদের গুলিয়ে যায় তাদের কথা বলছি। তারা কিভাবে মনে রাখবে? অঘোষ অর্থাৎ ঘোষ অঘোষ এটা, আর মহাপ্রাণ অল্পপ্রাণ, তাই তো? অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ মানে হচ্ছে কোনগুলো অল্পপ্রাণ সেটা আমাকে মাথায় রাখতে হবে, যে ক গ এটা হচ্ছে অল্পপ্রাণ, মানে বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি অল্পপ্রাণ। মহাপ্রাণ হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। এবার এই যে তোমার ধরো এখানে বর্গের প্রথম এবং তৃতীয় এরা হলো অল্পপ্রাণ, ঠিক আছে? এখানে একটু লিখে তোমাদের বোঝাই, অল্পপ্রাণ। আর মহাপ্রাণ হলে হবে দ্বিতীয় আর চতুর্থ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি। এবার ঘোষ আর অঘোষ, তাই তো? তো অঘোষ হলে কিন্তু এটা হচ্ছে ঘোষ, ঠিক আছে, তৃতীয় আর চতুর্থ। আর 1 আর 2 এটা হচ্ছে অঘোষ, ঠিক আছে, এইটা হচ্ছে ঘোষ। তৃতীয় চতুর্থটা হচ্ছে ঘোষ আর এটা হচ্ছে অঘোষ, তাই তো? তাহলে এই ছকটা আমাকে মাথায় রাখতে হবে। আমি হয়তো খুবই ওপরে ওপরে লিখে বুঝিয়ে দিলাম। এই ছকটা যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখো প্রথমেই আমরা কি দেখব? অঘোষ আর মহাপ্রাণ। তার মানে অঘোষ বলতে অঘোষ অথচ মহাপ্রাণ, তার মানে হচ্ছে আমার এইটা হবে 2 নম্বর। অঘোষ মহাপ্রাণ মানে হচ্ছে বর্গের 2 নম্বর যে বর্ণ সেটা হবে, তাই তো? অঘোষ মহাপ্রাণের ক্ষেত্রে, বা অঘোষ এটা চারটা হচ্ছে ঘোষ। তাহলে অঘোষ মহাপ্রাণ বললে আমার 2 নম্বরটা। তাহলে বর্গের 2 নম্বর কোনটা আমরা দেখব? ঘ 2 নয়, ত সেটাও নয়। আচ্ছা, এবার আমি এটা মুছে দিলাম। ফ প ফ, তাহলে 2 নম্বর। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ফ। তাহলে এইটা আমাকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। দরকার হলে আমি একটা তোমাদেরকে টিপস বলতে পারি, সেটা হলো যখন তোমরা প্রশ্নপত্র পাবে বা যখন তুমি প্রশ্নপত্র পাওয়ার পরে যখন প্রশ্নটা দেখে দেখে যখন করবে, সেখানে প্রয়োজন হলে এইটা লিখে নেবে ছকটা। আমি যে ছকটা তোমাদের বোঝালাম সেই ছকটা যদি লিখে রেখে দাও তাহলে যখন তুমি ক্যালকুলেট করবে তখন কিন্তু তোমার বুঝতে খুব সুবিধা হবে। তো এটা আমি একটা টিপস বললাম, এটা তোমাদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগতে পারে। যে কোনো সময় এই জিনিসটা তোমরা করে রাখলে খাতার একপাশে, তাহলে দেখবে যে তাহলে আমি চট করে জিনিসটা ধরে নিতে পারছি। এটা এইভাবে যদি তুমি বাড়িতেও প্র্যাকটিস করো তাহলে কিন্তু জিনিসটা পরীক্ষার হলে তোমার মাথার মধ্যে থাকবে। পরবর্তী প্রশ্নটাও দেখো ঠিক সেইভাবেই আমরা উত্তর করব। ঘোষ মহাপ্রাণ। মহাপ্রাণ মানেই তার মানে 2 আর 4, আর ঘোষ মানে তার মানে 4 নম্বরটাতে চলে যাচ্ছি, তাই তো? তাহলে প কি 4 নম্বর? না, প 4 নম্বর নয়। আচ্ছা, ফ সেটাও নয়। প ফ ব ভ, এখানে 4টে আছে, তার মধ্যে 4 নম্বরকে প ফ ব ভ। তাহলে খুব ইজিলি ভ। এইভাবে কিন্তু তোমরা ভীষণ সহজে এটা করে নিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হলো দন্তস্ব তালব্যস্ব হ এই ব্যঞ্জনগুলিকে বলা হয় কি? কণ্ঠধ্বনি, ঊষ্মধ্বনি নাকি যুক্তধ্বনি নাকি দন্তধ্বনি? এই 14 নম্বরের প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে 14 নম্বরের যে প্রশ্ন তার উত্তর কোনটা। দ্বিতীয় প্রশ্নটাও আমি তোমাদের জন্য রাখছি, ল ধ্বনিকে বলা হয় কি ধ্বনি?
পার্শ্বিক, কম্পিত, তাড়িত নাকি নাসিক্য, কোনটা বলা হয় আমাকে কমেন্ট করে জানাও। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। পরবর্তী প্রশ্নে চলে যাই। ধ্বনি পরিবারের যে কাল্পনিক চেহারা তাকে বলা হয়, কি বলা হয় তাকে? ধ্বনিমূল। একটি ধ্বনির যে বিভিন্ন ব্যবহারিক রূপ পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে সহধ্বনি বলা হয়। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় যুগ্ম ধ্বনি। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে সমাবেশ তাকে বলা হয় কি? যুগ্মধ্বনি। যুগ্মধ্বনি ক ধরনের হয়? যুগ্মধ্বনি দু ধরনের হয়, তাই তো, গুচ্ছ আর যুক্ত। যুগ্মধ্বনি দু ধরনের, একটা হচ্ছে গুচ্ছ ধ্বনি, তোমরা পড়েছো গুচ্ছ, আর একটা হলো যুক্ত ধ্বনি, তাই তো, এটা মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলা হয়? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি দলের আদিতে উচ্চারিত হতে পারে তাকে কি বলা হয়? যুক্ত ধ্বনি। এখানে এটা মুক্ত লেখা আছে, এটা মুক্ত হবে না, এটা যুক্ত হবে, ঠিক আছে, এটাই উত্তর, যুক্ত ধ্বনি। যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি দলের আদিতে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় যুক্ত ধ্বনি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের যে শব্দটিতে গুচ্ছধ্বনির ব্যবহার আছে তা হলো, গুচ্ছধ্বনির ব্যবহার আছে এখানে কোনটা? বস্তা। দেখবে তোমাদের বইতে উদাহরণ হিসেবে দেওয়া আছে বস্তা। আচ্ছা, নিচের যে শব্দটিতে যুক্তধ্বনির ব্যবহার আছে তা হলো, কোনটা হবে? ট্রাম। আচ্ছা, অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ কি? অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ হলো জ্যোতি। বাংলায় সাধারণত শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় শব্দের প্রথমে। আর শেষের প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলা হয়? বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ, তাই তো, বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলা হয়। তাহলে আমি আজকে তোমাদের মোটামুটি 26টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এখানে শুধু যে 26টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তা কিন্তু নয়, এখানে তোমাদেরকে আমি বুঝিয়েও দিলাম যে ঠিক কোন কোন জায়গাগুলোকে তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর অবশ্যই করে লাইক করো, তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। লাইক করো এবং চ্যানেলটা বেশি বেশি করে ছড়িয়ে দাও সবার মধ্যে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো মন দিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।